কি খবর? চলছে। হ্যালো সকলকে, আজকের আড্ডায় পর্ব 4-এ আমি পৌঁছে গেছি কোর কালীঘাট অঞ্চলের আমার নিজেরই বাড়িতে, যেখানে আমার বেড়ে ওঠা, যে বাড়ির আকাশটা অনেক উন্মুক্ত, অনেক খোলা, যে বাড়ির হাওয়ায় আছে অনেক কবিতা, অনেক উপন্যাস, অনেক গল্প, অনেক ইতিহাস। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আজকের আড্ডার পর্ব 4-এর যে গেস্ট, তিনি আমার আপন কাকা আমির খসরু। তার খোয়াজা নিজামুদ্দিনের জন্য ছাপ তিলাক রচনা করেছিলেন, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারিনি আমার খোয়াজার জন্য, কিন্তু কথা দিয়েছি গানের ধারাটাকে আমি বয়ে নিয়ে যাব। তো ইনি ইন্দ্রনীল দাস। হ্যালো, হাই। তো চলো শুরু করা যাক আজকের আড্ডা। তো এবার আমি জেনে নিতে চাইবো তোমার মিউজিক্যাল জার্নি শুরু কবে থেকে, মানে কবে থেকে মিউজিক করছো? আমার মিউজিক্যাল জবের থেকে আমি আর কি গিটার শিখি, ওই টাইমটাই তাহলে বলি। আমার প্রথম গিটার ক্লাস, আমি গিটার শিখি হচ্ছে 2003 সাল। তখন টুকটাক ব্যান্ড শোনা আরম্ভ করছি, ক্যাকটাস, ফসিলস, চন্দ্রবিন্দু শোনা সবে আরম্ভ করছি তখন। আমার তারপরে যখন ব্যান্ডের গান শোনা স্টার্ট করলাম, আমার তখন থেকেই আমি ভাবতাম যে আমিও যদি একটা ব্যান্ড করতে পারি, নিজের মিউজিক, নিজের গান, নিজের লেখা, নিজের পিস। তো সেই থেকে আস্তে আস্তে আরম্ভ, ব্যান্ড শোনা শুরু করলাম। তারপর আস্তে আস্তে টুকটাক করে গিটার শিখতে আরম্ভ করলাম। তারপরে আস্তে আস্তে 3-4 জন বন্ধু বান্ধবের সাথে আলাপ হলো। তারপর নিজেরা টুকটাক করে গান লেখা, তারপর নিজেরা আস্তে আস্তে করে কিছু পিস বানানো গিটারের। তারপর সেই প্রথম অবস্থা আমাদের কাছে কোনো ভালো গিটার ইনস্ট্রুমেন্ট কিছুই আমাদের কাছে ছিল না, খুবই কম দামি, খুবই তার সাউন্ড খুব বাজে, এরকম কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে গিটার প্রথম ব্যান্ড আরম্ভ করতাম। আমার এখনও মনে আছে, আমরা গামলা বালতি বাজিয়ে এসব দিয়ে আমরা গান বাজনা করতাম। তো তারপর খুব কষ্ট করে আস্তে আস্তে করে যে ড্রামার, সেই ড্রাম কিনলো। তারপরে আমি একটা গিটার কিনলাম, আমার লাইফে ফার্স্ট গিটার। যার কাছে গিটার শিখতাম তার নাম হচ্ছে পার্থদা, আমার পাড়ায়। 1 মাসের মধ্যে আমি মোটামুটি অনেকগুলো রিদিম উঠিয়ে ফেলেছিলাম, বা প্রচুর বেসিক কর্ডস। সেই জন্য পার্থদার নিজের গিটারটা, যেই গিটারটা পার্থদা আমাকে বললো তুই এই গিটারটা প্র্যাকটিস কর, সেই গিটারটা পার্থদারও একদম ফার্স্ট গিটার। তো ওই গিটারটা দিয়ে আমি 1.5-2 বছর বাজাতাম। তো ওই গিটারটা দিয়েই টুকটাক রিহার্সাল হতো আমাদের 3-4 জন বন্ধুরা মিলে। তো এইভাবে আস্তে আস্তে আরম্ভ মিউজিক। ওই মেন স্ট্রিম মিউজিকটা আমার কোনোদিনই ঠিকঠাক পছন্দ হতো না। মানে ওই হয় না যারা অ্যাকচুয়ালি একটু মাচা গান বাজনা করে, তো সেই সময় মিউজিক করব কোনো একটা ছেলে, 17-18 বছরের কোনো একটা ছেলে বা 20-22 বছরের ছেলে, সে মিউজিক করবে ফুল টাইমের জন্য, মিউজিকটাকে প্রফেশন বানাবে, সেটা তার বাড়ির লোকের কাছে মেনে নেওয়া একটা বিশাল চাপের ব্যাপার। মানে আকাশ থেকে বাজ পড়ার মতন অবস্থা যে মিউজিক করবি ফুল টাইমের জন্য, লেখাপড়া না করে না করে মিউজিক করবি। তো যাই হোক, তারপরে খুব কষ্ট করে বাড়ির লোককে মানিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই মাচা গান বাজনা ঠিক কোনোদিনই পছন্দ হতো না, যে কবে কার লেখা এক গান, লাইক কিশোর কুমার শোনো। আমি অ্যাকচুয়ালি কিন্তু তাদেরকে কোনো অপমান করছি না, তারা আমার ঠিক পছন্দ হতো না। কারণ আমি চাইতাম কিছু নিজের গান, কিছু নিজে বানানো গান, নিজের লেখা, নিজের কম্পোজ, স্বাধীনভাবে মিউজিক করব, এটাই আমার। তারপরে আস্তে আস্তে আমরা 3-4 জন বন্ধু মিলে আরম্ভ করলাম আস্তে আস্তে গান লেখা, কম্পোজ করা। যখন দেখতাম ছোটোবেলায় পাড়ায় এই ফাংশানে যেই সব ওই গান বাজনাগুলো হচ্ছে, ওই অর্কেস্ট্রা যারা আসতো, আমি কিন্তু কাউকে অপমান করছি না, তো আমার ঠিক ওই ব্যাপারটা পছন্দ হতো না যে ফ্রন্টম্যান, যে ভোকাল, সে সবার সামনে গাইছে আর যারা বাজনা বাজাচ্ছে তারা একদম পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে। আমার ওই ব্যাপারটা কোনো দিনই পছন্দ হতো না। তো আমি তখন থেকেই ঠিক করেছি যে আমি গান বাজনা করব, ব্যান্ড করব। ব্যান্ড মিউজিকের মধ্যে একটা ব্যাপার আছে, প্রতিটা মেম্বার সমান,
প্রতিটা মেম্বারের পিস, প্রতিটা মেম্বারের বাজনা সমান, একটা বাজনাকে ছাড়া আর একটা বাজনা কোনোদিনও হবেও না, না কোনোদিনও গানও হয় না। তো সেই থেকে ব্যান্ড করব, ব্যান্ডের ভূত আমার মাথায় চাপলো। তো আমি এবার তোমার কাছ থেকে জেনে নিতে চাইবো তোমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে প্রিয় মিউজিক জনরা বা গানের ধারা কোনটা, কোন মিউজিক জনরাটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? আমার সব থেকে প্রিয় জনরা হচ্ছে মেটাল, বাট আমি আরও প্রচুর গান বাজনা শুনি। কেন মেটাল আমার কাছে সব থেকে প্রিয়? মেটাল মিউজিক থেকে আমি যেই ব্যাপারটা পাই, যেই কিকটা পাই, সেটা কোনো আমি অন্য মিউজিক থেকে পাই না। বিকজ অফ মানে তুই তুই কোনো যদি প্রতিবাদ করিস, তুই যদি কোনো অন্যায় প্রতিবাদ করিস, বা তোর প্রতিবাদের ধরনটা যদি কোনো খুব জোরালো হয়, তবে তোকে ওই রকমভাবেই বলতে হবে। তোকে যদি কেউ মারে, তুই নিশ্চয়ই হাসতে হাসতে তাকে তুই বলবি না যে আমাকে তুমি কেন মারলে, তুই তখন নিশ্চয়ই তাকে গ্রাউল করে বলবি কেন মারলে, বা তুই তাকে মারবি, প্রতিশোধ নিবি। তো আমার মনে হয় মেটাল একদম তো প্রতিবাদের বহিঃপ্রকাশ মেটাল। সো দ্যাটস ওয়াই আই লাভ মেটাল মিউজিক। আমাদের সময় আমরা গান শুনতাম, মিউজিক করতাম, তার থেকে বেশি করতাম প্রচুর প্রচুর মিউজিশিয়ানদের সাথে গিয়ে আলাপ করতাম, গিয়ে যেচে পড়ে আলাপ করতাম। সে কি শোনে, কেন শোনে, তার কি এক্সপিরিয়েন্স, সে কী বাজায়, কেন বাজায়, তার থেকে কিছু নেওয়ার করতাম। তো এখনকার দিনের যারা গান বাজনা করে ছেলেপুলোদের মধ্যে সেই ব্যাপারটা দেখাই যায় না। আমরা যখন প্রথম গান বাজনা শিখতে শুরু করি, যখন গান বাজনাটা জানতে শুরু করি, তখন মনে হয়েছিল আমি আগের দিনগুলো কি করলাম বা এখন কি করছি, যে কি করবো, পুরো একদম ঘেটে গেছিলাম। তো আমি যখন প্রথম আমার মিউজিক কেরিয়ার আরম্ভ হয় 2003-04, আর মিউজিক করবো, মিউজিকটা ভালো লাগে, সেটা তো আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো। ওই একটা স্টেজ, তার নিচে অডিয়েন্স দাঁড়িয়ে আছে, তুই গাইছিস, স্টেজে দাপাচ্ছিস, তারা তোকে শুনছে, তার সাথে তোর কানেক্ট, এই ব্যাপারটা আমাকে খুব আমার। তো দেখতাম ওই মাচাজি সোর্সগুলো হতো পাড়ায়, অর্কেস্ট্রা, আমি দেখতাম একজনই লোক সে স্টেজের মধ্যে রুল করছে, সামনে গাইছে, আর বাকি সব লোক পেছনে, যারা মিউজিশিয়ান তারা পেছনে লম্বা করে দাঁড়িয়ে ওই বুফে সিস্টেমের মতন করে বাজিয়ে যাচ্ছে। আমার কাছে ওই ব্যাপারটা খুব অড লাগতো। তো তারপরে ভাবলাম যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করবো, ব্যান্ড করবো। তখন সবে প্রথম ব্যান্ড শুনছি, অসীম শুনছি, চন্দ্রবিন্দু শুনছি, তখনও কিন্তু মইনের ঘোড়াগুলি শুনিনি, শুনছি, তখন থেকে মনে হলো ব্যান্ড। তো তারপরে এই গিটার শেখার একটা খুব একটা ব্যাপার রয়েছে, একটা খুব একটা হাসির ব্যাপার রয়েছে। আমি কীভাবে কেন গিটার শিখলাম, আমার লাইফে একটা মজার ঘটনা। আজকে হয়তো সেই ঘটনাটার জন্য হয়তো যে আমি গিটার বাজিয়েছি বা মিউজিক পড়ছি, সেটা 2002 হবে। ব্রিটিশ পার্কের ওখানে একটা সংস্থা রয়েছে, একটা অর্গানাইজেশন রয়েছে, সেখানে যারা অনাথ বাচ্চা বা যাদের মা প্রস্টিটিউট, তো ওদেরকে ওখানে বিনা পয়সা খাওয়া দাওয়া দেওয়া হয়, গান বাজনা শেখায়, সব করায়। তো আমরা কোনো কারণে বন্ধুরা মিলে সেখানে যাই। মানে বেসিক্যালি আমি সেখানে গেছিলাম খেতে, স্ন্যাক্স এর জন্য। ওখানে সে দিত, চা দিত, সিঙ্গাড়া দিত, আমিত্তি ফামিত্তি সব দিত, এইসবের লোভে আমি গেছিলাম, আর বাকিরা গান বাজনা করতে গেছিল। যাই ওখানে গিয়ে আমরা তখন হঠাৎ করে জানতে পারি যে ওই জায়গাটা এমন। ওখানে গিয়ে দেখি একটা লোক, স্যার, একটা টাকমাতা স্যার, সে এক্সট্রা স্ট্রিং এর মধ্যে বারান্দায় রোদ্দুরের ওই ইন্ট্রো পার্টটা বাজাচ্ছে। আমার দেখে ভালো লাগলো, যে কানে শুনতে ভালো লাগলো। তো তখন ভাবি যে হ্যাঁ, এখানে আসবো। বাকিরা তো কেউ তবলা বাজাচ্ছে, কেউ গিটার বাজানোর জন্য এই করছে, আমি খাচ্ছি বসে। এরকম 1-2 দিন যাওয়ার পরে তারপরে ওদের একটা কোনো কনসার্ট ছিল হয়তো ফিগার ওখানে। তো ওখানে যারা মানে মেম্বার, ওদের ওখানে একটা করতে হয়, মানে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা তখনও জানতাম না যে ব্যাপারটা ওরকম।
তখন আমাদের একটা ওখানকার একটা স্যার আমাদেরকে ডাকলো, আমাদের আমরা যারা গেছিলাম 3-4 জন ডেকে বলছে, তোমরা জানো তো এখানে তোমরা কেন এসছো, এখানে কি হয়? কি হবে, এই গান বাজনা করছেন, শেখাচ্ছেন বিনা পয়সায়, সেই জন্য এসছি। তো তখন উনি বললো, না তোমার মা কি রেড লাইনে দাঁড়ায়? মানে কি বলছেন আপনি? তো তখন উনি এরকম ভাবে বলে, তো আমি তখন বললাম, না কোনো আমার মা অ্যাকচুয়ালি উনি ওই ওই লোকটা বলছিল তোমার মা কি রেড লাইনে দাঁড়ায়, বাট আমি শুনেছিলাম তোমার মা কি রেল লাইনে দাঁড়ায়। তাহলে আমার মা কেন রেল লাইনে দাঁড়াবে, আমার বাড়ি আছে অবভিয়াসলি আমার মা। তখন উনি ভালোভাবে বললো, না ওটা না, এইটা। তখন যাই হোক আমরা একটু রেগে গেছিলাম, আর চা মিষ্টি বেশি দিন আর খাওয়াও হলো না। তারপরে আমরা আবার ফিরে আসি। ওই গিটার, ওই প্রথম আমি গিটার ধরি, তারপর থেকে পাড়ার একটা বন্ধুর একটা ছিল একটা গিটার, ওই গিটারটা নিয়ে আমি 6 মাস করি শিখি গিটার। পার্থদার কাছে আমি গিটার শিখতে ঢুকি, বেশ প্রথম প্রথম ভালো লাগতো। অ্যান্ড অবভিয়াসলি পার্থদার একটা নিজের ছিল, একটা ব্যান্ডটার নাম ছিল হচ্ছে দিশা। তো আমি যখন ওদের রিহার্সাল হতো, আমার বাড়ির পাশেই ওদের রিহার্সাল হতো, তো আমি ওদের রিহার্সালে যেতাম, ওদের রিহার্সালে গান বাজনাগুলো শুনতাম। সরি ফর ইন্টারাপশন। আমার বিশাল ব্যান্ডটার একটা প্রিয় গান আছে আমার নিজস্ব, যে বড়সার শ্রাবণ ঘনায়। খুব সুন্দর গান, গানটা ওদেরই লেখা, আর গানটা গায়ে হচ্ছে সুবায়ন দা। তো আমার লাইফে ফার্স্ট টাইম কোনো ব্যান্ডের রিহার্সালে যাই, একসাথে 4-5 জন ছেলে গান বাজনা করছে, এটা আমি দেখি। তখন তো আমি জাস্ট হাওয়ায় ভাসছি, তখন আমি ব্যান্ড করবই। তখন তো আমাদের কাছে তখন আমরা অত তো ঠিকঠাক এস্টাবলিশ আমরা কেউই নই। একটা একটা গিটার নিয়ে 5 জন মিলে করতাম, শিখতাম। তারপর থেকে আস্তে আস্তে তখন পার্থদা আমাকে প্রচুর ওয়েস্টার্ন ব্যান্ডের গান করত, প্রচুর ওয়েস্টার্ন ব্যান্ড, স্লিপনট। আমি জাস্ট টিভির সামনে বসে ভাবতাম এগুলো কি হচ্ছে, এরা কারা, সে মাথা ফাতা করছে, ঝাঁকাচ্ছে, মুখের মধ্যে কি সব মুখোশ ফুকোশ পড়া। আচ্ছা, আমার একটা কথা জানা আছে তোমার কাছ থেকে। তোমাদের সময় মানে 2000, 2002, 2003, 2006 এই সময়টার কলকাতার বাংলা ব্যান্ড সার্কিটের কি অবস্থা, আর এখন যে আমরা তথাকথিত ব্যান্ড মিউজিক করি জেনজিরা, কতটা পার্থক্য? কলকাতার বা পশ্চিমবঙ্গের ব্যান্ডের স্বর্ণযুগ হচ্ছিল 70s to 90s। এখন কোথায় সেই ব্যাপার? গৌতম চট্টোপাধ্যায়ের সময়, সেই সময় অনেক প্রচুর জায়গা ছিল, খোলা আকাশের মতন মিউজিশিয়ানরা কাজ করতো। গৌতম চট্টোপাধ্যায়কে আমি মিউজিশিয়ান বলি না, আমার মতে গৌতম চট্টোপাধ্যায় একজন হলো ম্যাজিশিয়ান। তো আজকে উনি না থাকলে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে যারা মিউজিক করি, তারা হয়তো ওই রকম ভালো ভালো মিউজিক আমরা কোনোদিনও শুনতেই পারতাম না। গৌতম চট্টোপাধ্যায় নিজে করতো, নকশাল করতো। তো সেই সময় তখনও মিউজিকের মধ্যে পলিটিক্সটা ঢোকেনি। এখন পশ্চিমবঙ্গে মিউজিক কেরিয়ার, মিউজিক সিনটা খুব ন্যারো হয়ে গেছে। কত ভালো ভালো ব্যান্ড কাজ করছে, অনেক প্রচুর প্রচুর ভালো ভালো ব্যান্ড, বাকি 1 দিন 2 দিন 3 দিন পরে তাদেরকে আর পাওয়া যায় না। কেন? যেই ব্যান্ডগুলো এখনো ওই ওপরে আছে, বসে আছে, সামহাও আমার মনে হয়, মেবি আই এম রং, সেই আপকামিং ব্যান্ডগুলো উঠতে পারছে না। তো এই কলকাতার মিউজিক সিন, আগে যখন আমরা মিউজিক করতাম হয়তো মিউজিকের জন্য প্রচুর খাটতে হতো, স্ট্রাগল করতে হতো, কত সহজেই মিউজিকটা অ্যাচিভ করতে পারতাম না। বাট এখন মিউজিকটা খুব সহজলভ্য হয়ে গেছে। 2 দিন শিখে, গিটার ফিটার শিখে লোকজন ভাবছে একটা একটা ফর্ম করবো, একটা ব্যান্ড ফর্ম করবো। এটা ব্যান্ড ফর্ম করা যায় না। ব্যান্ড ফর্ম করতে গেলে অনেক কিছু জানতে হয়। জানি না আমাদের এতে কলকাতায় কি আছে। এখন তো কলকাতায় কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, সব কিছুই ওই তৈলমর্দন আর ওই টাকার
নিয়েই লোকজন করছে দৌড়াদৌড়ি। মিউজিক কোনো কিছুই কলকাতায় ঠিকঠাক হচ্ছে না। কিন্তু আমি কি মিউজিক করেছি আমি জানি না, কতটা মিউজিকে কি অ্যাচিভ করেছি, কিন্তু আমি এইটা করতাম, আমি প্রচুর ভালো ভালো কিছু মিউজিশিয়ানদের সাথে আলাপ করতাম, বা তাদের সাথে আমার এখনও ভালো সম্পর্ক, তাদের সাথে একসাথে সময় করেছি, সময় কাটিয়েছি। এটা আমার কাছে একটা বিশাল, তাদের থেকে অনেক কিছু আমি শিখতে পেরেছি। তো তার মধ্যে অর্কদা, আমার দাদা হয়, ইয়ন স্যাম্পেলের অর্কদা। আমার মনে হয় পশ্চিমবঙ্গে ওরকম ভোকালিস্ট খুবই খুবই কম আছে। তারপরে পার্থদা, তারপরে পৃথিবীর কৌশিক, আরও প্রচুর। কলকাতায় কিছুই ঠিকঠাক হচ্ছে না, সব কিছু ব্যাপারটা কিরকম জাস্ট ঘেটে যাচ্ছে কলকাতা, সেই বস্তা পচা। এখানেই পার্থক্য বিদেশ আর আমাদের এখানকার। বিদেশে তুই যদি কিছু নতুন ইমপ্লিমেন্ট করিস মিউজিকে বা যে কোনো কিছুতে, লোকজন ওখানে খুব সুন্দরভাবে সেই সেই ব্যাপারটাকে নেয়। আমাদের এখানে মানুষের কাছে সময় পেতাম, শুধু রাজনীতি। তো পৌঁছে গেছি ইন্টারভিউয়ের একদম শেষ পর্যায়ে। এবার আমি তোমায় জিজ্ঞেস করে নেবো আমার শেষ প্রশ্ন, হোয়াট ইজ মিউজিক ফর ইউ অর টু ইউ? আমার কাছে মিউজিক মানে অক্সিজেন, মিউজিক মানে হচ্ছে ঠিকঠাকভাবে বেঁচে থাকার রসদ। কিন্তু সেটা হচ্ছে কোথায়? শুধু মিউজিক কেন, যে কোনো আর্টকে কোনো বর্ডার লাইনের মধ্যে বা কোনো বাউন্ডারির মধ্যে বেঁধে দিলে তো হয় না। আমরা অনেক কিছু আশা করি যে আমরা আপ টু দ্য মার্ক এটা শুনবো, ওটা দেখবো, কিন্তু আমরা সেই শিল্পীদেরকে সেই এটাই দিই না, জায়গাটাই দিই, তাদের প্রাপ্য মূল্য দিই না। এগুলো দেওয়া উচিত। এগুলো না দিলে পশ্চিমবঙ্গের মিউজিক সিন আস্তে 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 হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। ভাই মিউজিকটা না ওরকম নয়, ভাই মিউজিকটা ওরকম নয়। মিউজিক খুব অভিমানী। তুই একটা লিরিক লিখলি, তাতে কি হলো? বেসিক্যালি তাতে কি হলো? কটা লোক শুনলো? কিছু বদলালো না। যদি ওই লোকটা থাকতো যে একটা ফৌজ গঠন করার ক্ষমতার ছিল, তবে আমাদের হতো না। শিবম, তুই অ্যাজ আ মিউজিশিয়ান, তুই একটা সৈনিক, শুধু ভাবছিস তোর একটা কিছু গান হলো ভালো, নয় সেটা হিসেবে ভাবিস নয়। আমাদের ভবিষ্যৎ অন্ধকার, সবার জন্য ভাব। কোনো শিল্পী, সে পুতুল বানায়, ছবি আঁকে, গান বাজনা করে, হোয়াট এভার, সবাই শিল্পী। খুব খারাপ সময়। আমার মনে হয় প্রতিটা মিউজিশিয়ানকে খোলা আকাশ দেওয়া উচিত। প্রতিটা মিউজিশিয়ানকে, প্রতিটা ক্রিয়েটিভ পার্সনকে খোলা আকাশ দেওয়া উচিত। কিন্তু তারা পাচ্ছেটা কই? জানি তুমি আসবে সকাল